গান যেমন আমাদের সুখের কথা বলে তেমন দুঃখেরও কথা বলে। আসলেই গান আমাদের আবেগটাই প্রকাশ করে। গানের মাধ্যমে আমরা আমাদের লাইফের যে আবেগগুলো সেটা প্রকাশ করে থাকি, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের ক্লাসে আমরা আলোচনা করি ল্যাংস্টন হিউজেসের লেখা দারুণ একটি কবিতা দ্য ওয়ারি ব্লুজ। দ্য ওয়ারি ব্লুজ এই টাইটেলটা আমরা ফার্স্ট ওয়ান একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আচ্ছা, ব্লু, তোমরা বলো তো যে বেদনার রং কি? খুব ভালোই জানো যে বেদনার রং নীল। তো এখানে ব্লুজ বলতে যে মানে বেদনা, ওয়ারি ব্লুজ মানে নিঃসঙ্গ, যে তোমার একটা বেদনা কাজ করছে, কষ্ট। তাহলে কাদের কষ্ট নিয়ে কথা বলা হচ্ছে? নিশ্চয়ই কারো কষ্ট নিয়ে কথা বলা হচ্ছে। তো সেইটা আমরা আজকের কবিতায় আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমাদের পোয়েট মূলত আমাদের মেসেজ দিতে চেয়েছেন যে যারা আফ্রিকান আমেরিকান, তাদের যে মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা, সেগুলোই প্রকাশ করেছেন এই কবিতার মাধ্যমে। তো এখানে দেখানো হয়েছে একজন সিঙ্গারের মাধ্যমে। একজন সিঙ্গার কি করছে? একটা পার্টিতে গেছে। তো একটা পার্টিতে সে গান গাইছে, ব্লুজ, তার মনের কষ্টের গান, বেদনার গান সেই সিঙ্গার সেখানে গাইছে। তো ওই সিঙ্গার কি? একজন আফ্রিকান আমেরিকান আর কি। হ্যাঁ, তোমরা তো ভালো করে জানো যে আমেরিকাতে যে রেসিজম যাকে আমরা বলি, বর্ণ বৈষম্যবাদ, এইটা তো যুগ যুগ ধরে ছিল এবং এখনও পুরোটাই যে চলে গেছে এমনটা না, এখনও রয়েছে, তাই না? যে ব্ল্যাকরা কী হতো, হোয়াইটদের দ্বারা যেভাবে শোষিত হয়েছে, তাদের স্লেভ হিসেবে ইউজ করেছে, বা এই ঘটনাগুলো তোমরা জানো। তো ওই সময়ে যে একজন আফ্রিকান আমেরিকান যিনি, তার যে কষ্ট, ব্ল্যাকদের যে কষ্ট, এটা গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তো আমাদের এখানে যিনি সিঙ্গারের ভূমিকা পালন করছেন, তিনি গিয়ে পিয়ানো বাজাচ্ছেন। তো তিনি একজন ব্ল্যাক মানুষ, বাট উনি পিয়ানো বাজাচ্ছেন কি একটা হোয়াইট বোতাম ক্লিক করছেন, তাই না? তাহলে সেইখানের যে একটা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে একটা কলিশান, বা সেখানে যে ব্ল্যাকরা কী করছে, তাদের অস্তিত্ব খুঁজে চলেছে হোয়াইটদের নেতৃত্বে থাকা সত্ত্বেও, এই ব্যাপারগুলোই কিন্তু এই কবিতা জুড়ে বোঝানো হয়েছে। তাহলে এই কবিতাটা তো দেখা গেছে কি যে নিভু নিভু একটা আলো জ্বলছে এবং গান গাইতে গাইতে এক সময় সে সিঙ্গার ঘুমিয়ে গেছেন, ঢলে পড়েছেন, এবং তার সাথে সাথে রাতের যে তোমার চাঁদ তারা, সেগুলো যেন কী হচ্ছে, নিভে গেছে। তো এগুলো আসলে কী মিন করছে চলো আমরা দেখি। রিপ্রেজেন্টেশন অফ ব্ল্যাক কালচার, এই কবিতাটা আমাদের যে ব্ল্যাকদের যে তাদেরও একটি কালচার রয়েছে, কৃষ্টি কালচার রয়েছে, আর্ট রয়েছে, অ্যান্ড দেয়ার ফন্ডনেস ফর মিউজিক। হ্যাঁ, মিউজিকের প্রতি তাদের যে ভালোবাসা এবং মিউজিকের মাধ্যমে তাদের যে আত্মকথন, এইটা প্রকাশ পেয়েছে আর কি। তো এই কবিতাটার টোন তোমার মেলানকলিক টোন। হ্যাঁ, বুঝতে পারছো যে একটা মেলানকলিক কবিতা, এটা একদম খুব এক্সাইটমেন্ট বা খুব ইসের কবিতা না, রোম্যান্টিক কোনো কবিতা না। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতায় আমরা যে ব্লু কথাটা পেলাম, এটা একটু কীভাবে সিম্বল করেছে, হ্যাঁ, ব্লু বলতে কী মিনিং করেছে সেটা একটু তোমাদের বলি। সেটা স্যাডনেস, ব্লু বেদনার প্রতীক, দুঃখের প্রতীক, কষ্টের প্রতীক, এবং সাথে লোনলিনেস, যে তারাকে কীভাবে সমাজে একা করে রাখা হয়। হ্যাঁ, এই যে লোনলিনেসের প্রকাশ পেয়েছে, এবং হোপলেস, তারা কি আশাহতর যে প্রতীক, এটাই ব্লু। হ্যাঁ, সেখান থেকে ওয়ারি ব্লুজ নামটা নেওয়া হয়েছে। দেন তোমার এই যে আমরা একটা লাইন পাবো যেখানে ইভোনি অ্যান্ড আইভরি কিজ আছে। যে তার ইভোনিক ব্ল্যাক হ্যান্ড দিয়ে সে কী করছে, আইভরি হোয়াইটের উপর সে যে পিয়ানোটা বাজাচ্ছে। হ্যাঁ, এইটা মূলত বলা হয়েছে রেসিজমকে মিন করা হয়েছে, যদিও এই পুরো কবিতাটা জুড়ে কোথাও রেসিজম সরাসরি উল্লেখ নাই, বাট ইনার মিনিংটা কিন্তু যে হোয়াইটদের রাজত্বে এখনও যে ব্ল্যাকরা নিজেদের অস্তিত্বে খুঁজে যাচ্ছে, তাদের সাথে রয়েছে, এইটাই মিন করেছে। হ্যাঁ, এবং দেখো যে মুন অ্যান্ড স্টার্স ডিসঅ্যাপিয়ারিং, আস্তে আস্তে বেশি রাত হয়ে গেল, চাঁদ তারাগুলো কি হলো যেন মিলিয়ে গেল, হারিয়ে গেল, সেও ঘুমিয়ে গেল। দ্যাট মিন সেখানে বোঝাচ্ছে যে এই চাঁদ তারাগুলো কি তাদের আশা, তারাও চাঁদ তারাগুলো তাদের দুঃখের সারথি, দুঃখের সাথী। সেও যেমন কষ্টে শেষ হয়ে যাচ্ছে,
চাঁদ তারাগুলোও তার কষ্টটা নিতে না পেরে তারাও কি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে তোমার কি তাদের যে আশা আকাঙ্ক্ষা এবং আবার সৌন্দর্য বিউটি দুটোরই প্রতীক কিন্তু এখানে মিন করছে। হ্যাঁ, যে চাঁদ তারাগুলো দেখো সৌন্দর্যের প্রতীক, তারা তাদের আবার দুঃখেরও সারথি। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দারুণ একটা হচ্ছে গিয়ে আমরা কোটেশান লিখে রেখেছি, তোমরা এটা পরীক্ষার খাতায় ইউজ করতে পারো, যে শেষের দিকে একেবারে দ্য সিঙ্গার স্টপড প্লেয়িং, এবার উনি কি টায়ার্ড, প্লেয়িংটা বাজানো বন্ধ করলো এবং কি ওয়েন্ট টু বেড, শুয়ে গেল। ফাইল দ্য ওয়ারি ব্লুজ ইকো থ্রু হিজ হেড, সে ঘুমিয়ে গেছে, শুয়ে গেছে, বাট যে ওয়ারি ব্লুজ তার যাত্তনাদের গান সেটা কি তার ব্রেনে, তার অন্তরে ঠিক বাজছে, ইকো হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে। মানে সে যদিও ঘুমিয়ে গেছে বাট তার হেড কি করছে, এটা এখনো প্রতিধ্বনি করছে। দ্যাট মিনস তার কষ্টটা কি হচ্ছে না, মানে সে মরে যেও তার কষ্ট শেষ হচ্ছে না, এমনও হয়েছে। এখানে বলা হয়েছে যে আমাদের এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই বরং অনেক উত্তম। এই কথাটাও আফসোস করে সেই সিঙ্গার তার গানের মাধ্যমে বলেছেন। হ্যাঁ, তো এই কবিতাটার থিমগুলো চলো আমরা এবার বিশ্লেষণ করি, তাহলে কবিতাটা আরও ভালো করে তোমরা বুঝতে পারবা। একটা আছে কি ওয়ারনেস অ্যান্ড লোনলিনেস, তোমার যে নিঃসঙ্গতা, একাকিত্ব, এই পুরো কবিতাটা জুড়েই যে ব্ল্যাকরা যে বিচ্ছিন্ন সোসাইটি থেকে তাদেরকে যে বিচ্ছিন্ন করে রাখা হয়, যে তারা যে আসলে আইসোলেটেড, তারা যে ওয়ারিনেস ফিল করছে, এটা কিন্তু সেই কবিতা জুড়ে বোঝানো হয়েছে। দেন রয়েছে মিউজিক অ্যাজ ইমোশনাল এক্সপ্রেশন। দেখো মিউজিক কি তোমার হচ্ছে গিয়ে সুর, এইটা তোমার ইমোশানেরই কথা বলে, এটা তো আমরা খুব ভালো করে জানি। তুমি যখন খুব ভালো মুডে থাকো তখন তোমার কি ভালো কিছু শুনতে ইচ্ছা করে, গাইতে ইচ্ছা করে। তুমি যখন কষ্টের মধ্যে থাকো তখন তোমার হচ্ছে বিরহের জিনিসগুলো গাইতে শুনতে ইচ্ছা করে। তো মিউজিক সত্যি যে একটা ইমোশনাল এক্সপ্রেশন, সেই সিঙ্গার তার ওয়ারি ব্লুজ এই গানের মাধ্যমে সে তার যে আর্তনাদ, তার যে আইসোলেশন, তার যে কষ্ট, তার যে অ্যাগনি, এইটা কিন্তু তুলে ধরেছেন। হ্যাঁ, তাহলে মিউজিকের কিন্তু সেই শক্তিটা আছে প্রকাশ করার। আমরা হচ্ছে যেমন একটা অস্ত্রের যেমন কোনো কিছুকে ধ্বংস করে দেওয়ার শক্তি রয়েছে, তেমন একটি মিউজিকে তোমার ভেতরের যে ইচ্ছাটা সেটা প্রকাশ করার মিউজিক, তোমার হচ্ছে পোয়েম, কবিতারও কিন্তু সেই শক্তিটা রয়েছে। এটাই বলা হয়েছে যে মিউজিককে কি অ্যাজ ইমোশনাল এক্সপ্রেশন। হ্যাঁ, তার মানে তোমার এখানে হচ্ছে যে গান যে শুধুমাত্র তার এটা একটা গানই নাই, বরং এটা হচ্ছে গিয়ে তার যে একটা নিজের কান্না, গানের সুরও যেন তার সাথে কাঁদছে। হ্যাঁ, সেটাই প্রকাশ পেয়েছে। দেন দেখো রেসিজম অ্যান্ড সোশ্যাল অপারেশন, বর্ণবাদ। আচ্ছা, এখানে যদিও একদম স্পষ্ট রেসিজম বা সোশ্যাল অপারেশনের কথা বলা হয়নি, বাট এটাই মিন করেছে যে তোমার আইভরি অ্যান্ড ইমনি দিয়ে যেটা বোঝানো হয়েছে যে তারা কিন্তু সমাজ থেকে কি বিচ্ছিন্ন হয়েছে এবং হোয়াইটদের নেতৃত্বেও তারা তাদের নিজেদের অস্তিত্বকে এখানে কিন্তু খুঁজছে। দেখো ফ্যাটিগিউ অ্যান্ড ডেথ, আসলে এখানে যে শেষে কী করা হলো, সে ঘুমিয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে, মানে নিশ্চল হয়ে গেছে, বা সে মারা গেছে, মানে সে হচ্ছে বলছে না যে আমার এভাবে বেঁচে থাকার চেয়ে বরং মরে যাওয়াটাই উত্তম। মানে মরে গিয়েও তার কষ্টটা শেষ হচ্ছে না। হ্যাঁ, তাদের যে প্রবলেম, তাদের যে কষ্ট সেটা শেষ হচ্ছে না। তারা যে মেন্টাল এবং ফিজিক্যাল টর্চারিংয়ের মধ্যে রয়েছে। হ্যাঁ, তারা হচ্ছে মেন্টাল পিসও নাই, তাদের ফিজিক্যাল পিসও নাই, যার কারণে ফ্যাটিগু অ্যান্ড ডেথও অন্যতম একটা থিম। এবং রয়েছে সাফারিং, তাদের যে সাফারিংয়ের কথাটাই তো পুরো এই মিউজিকটার মাধ্যমেই সে বোঝানোর চেষ্টা করেছে। কবিতাটা কিন্তু তাদের পুরো সাফারিং নিয়ে, এখানে কিন্তু আফ্রিকান আমেরিকান যারা রয়েছে, ব্ল্যাক যারা রয়েছে, তাদের যে কোনো মানে পজিটিভ কোনো কিছু, ভালো কোনো কিছু আমরা দেখছি না। হ্যাঁ, তাদের দুঃখ কষ্টে সাফারিংয়ের বর্ণনা এসেছে এবং এসেছে আর্ট অ্যান্ড কালচার। আসলে আর্ট অ্যান্ড কালচারেই তুমি তোমার নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো, যেখানে কি আর্ট অ্যান্ড কালচার যেমন তোমার পেইন নিয়ে কথা বলে, তেমন বিউটি নিয়েও কথা বলে। হ্যাঁ, তো আর্টের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে কিন্তু সে তার ভেতরের কথাগুলো এক্সপ্রেস করতে পেরেছে। অতএব আর্ট অ্যান্ড কালচারও এইখানের একটা অন্যতম থিম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এই ছিল ওভারঅল এই ক্লাসটার একটা সামারি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।